বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শাহ মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক, বৃত্তি গণিত, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি চাঁদপুর। শাহরাস্তি অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এবং শ্রদ্ধা অভিভাবকবৃন্দ, দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পড়ালেখার যে অবর্ণনীয় ক্ষতি সাধিত হচ্ছে, তারই ক্ষতি বা সেই ক্ষতিটা কিছুটা হলেও পোষাবার জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে শাহরাস্তি উপজেলা প্রশাসন এর অনুপ্রেরণায় আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি আজকে আরও একটি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন অধ্যায় আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আলোর প্রতিফলন অধ্যায়ের এটি দ্বিতীয় পর্বের ক্লাস, অনলাইনের আমার 13তম ক্লাস। এই অধ্যায়ের প্রথম পর্বে আমি এই অধ্যায়ের যাবতীয় কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, আরও কিছু সংজ্ঞা রয়েছে, আমি ক্রমান্বয়ে আলোচনা করব। বিগত পর্বে আমি আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলন কত প্রকার, প্রতিফলন দুটি সূত্র, দর্পণ কত প্রকার, বিশেষ করে গোলীয় দর্পণের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আমার বিশ্বাস তোমরা ভালোভাবে সেগুলো বুঝতে পেরেছ এবং আয়ত্ত করেছ। আজকে আমি একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্রমান্বয়ে পরবর্তী ক্লাসও ক্রমান্বয়ে আমার ক্লাসের মধ্যে আরও কিছু সংজ্ঞা বা অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। যেমন আজকে এই ক্লাসটি আলোচনা করতে গিয়েও হয়তো দু একটি সংজ্ঞা চলে আসবে, তোমরা সেগুলিও ভালোভাবে নোট করে শিখে নিবা। আজকে যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি সৃজনশীল প্রশ্ন, উচ্চ দক্ষতামূলক প্রশ্ন এসে থাকে বিভিন্নভাবে এসে। তোমাদের বইতেও প্রশ্নটি রয়েছে। প্রশ্নটি হচ্ছে, একটি সমতল দর্পণে লক্ষ্যবস্তু যত সামনে বিম্ব ঠিক ততটা পিছনে গঠিত হয়। একটা সমতল দর্পণ, আমরা যখন একটা ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আশ্রয় বা বিভিন্ন কাজ করে থাকি, খেয়াল করে থাকবা ওই দর্পণ থেকে আমরা যতটুকু সামনে, দর্পণের পিছনে আমাদের একটা প্রতিবিম্ব, একটা বিম্ব সৃষ্টি হয়, ওই দূরত্বটা। অর্থাৎ এখানে আমরা প্রমাণ করব দর্পণ, সমতল দর্পণে আমরা যতটুকু, দর্পণ থেকে যত সামনে, বিম্বটাও ঠিক ততটা পিছনে। তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখতে পারো, দর্পণের সামনে দাঁড়িয়ে তুমি যদি এক পা পিছনে যাও, দেখবা তোমার প্রতিবিম্বটা একটু পিছনে সরে গেছে। তুমি যদি একটু আগাও, আবার তোমার বিম্বটা একটু এগিয়ে আসবে। তো এই প্রশ্নটা উচ্চ দক্ষতামূলক প্রশ্ন। এটা সৃজনশীলে বিভিন্নভাবে দেখা যায় যে উদ্দীপককে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে থাকে, বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে থাকে। যেমন মনে করো জরিনা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা সাজছিল, এভাবে উদ্দীপক সাজিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিল থেকে সে 5 ফিটের সামনে দাঁড়িয়েছিল, বা যে কোনো একটা দূরত্ব দিয়ে দিল। উচ্চ দক্ষতামূলক প্রশ্ন এসে তোমাকে সরাসরি বলে নাই যে লক্ষ্যবস্তু যত সামনে বিম্ব তত পিছনে গঠিত প্রমাণ করো, এটা বলে নাই। বলছে জরিনার প্রতিবিম্ব দর্পণ থেকে কত পিছনে গঠিত হবে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো। তাহলে জরিনা দর্পণ থেকে 5 মিটার সামনে দাঁড়িয়ে আছে বা 4 মিটার সামনে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু উদ্দীপকে রয়েছে। এখন সে তার প্রতিবিম্ব দর্পণ থেকে কত মিটার পিছনে গঠিত হবে, সেটা আমরা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আজকের এই প্রমাণটি আমরা করব। এই প্রমাণটি করলেই আমরা যখন দেখব যে প্রমাণ করব যে লক্ষ্যবস্তু যত সামনে, বিম্ব ঠিক ততটা পিছনে গঠিত হয়, তখনই কিন্তু আমরা বলে দিতে পারবো জরিনা যেহেতু 4 মিটার সামনে ছিল বা 5 মিটার সামনে ছিল, তার প্রতিবিম্বটাও 4 মিটার বা 5 মিটার পিছনে গঠিত হবে। এটাই প্রমাণ করব। তো এটা প্রমাণ করার আগে
আমি গত ক্লাসে তোমাদেরকে প্রধান প্রকাশ বুঝিয়েছিলাম। প্রধান প্রকাশের সংজ্ঞার মধ্যে আমি বলেছিলাম প্রধান অক্ষের সমান্তরাল, এটা অবতল দর্পণ তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে, অথবা একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হচ্ছে, অপসিত হচ্ছে। তাহলে এই প্রতিফলিত রশ্মিগুলো যখন কোনো বিন্দুতে মিলিত হবে, যেখানেই মিলিত হবে, প্রধানক্ষের সমান্তরাল হলে প্রধানক্ষের উপর মিলিত হবে, কিন্তু প্রধানক্ষের সমান্তরাল না হলে তো প্রধানক্ষের উপর মিলিত হবে না, কোথাও না কোথাও মিলিত হবে। যেখানে মিলিত হবে সেখানে ওই যে বস্তু থেকে আলো আসবে ওই বস্তুর একটা বিম্ব গঠিত হবে। যেমন এখানে প্রধান প্রকাশে গঠিত হবে, যেমন এই দুইটা আলো যে বস্তু থেকে আসতেছে তার একটা বিম্ব গঠিত হবে এই প্রধান প্রকাশের উপরে। অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো যে মিলিত হবে, যেখানে মিলিত হবে সেটাই প্রতিবিম্ব। যে বিন্দু থেকে অপসিত হচ্ছে বলে মনে হবে সেটাই প্রতিবিম্ব। যদি সরাসরি মিলিত হয়, প্রতিফলিত রশ্মিগুলো সরাসরি মিলিত হয়, তাহলে সেটা হবে সৎবিম্ব। কি বিম্ব? সৎবিম্বের সংজ্ঞা তোমরা পেয়ে যাচ্ছ এখানে, যে প্রতিফলিত রশ্মিগুলো কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যখন দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটি হচ্ছে প্রথম বিন্দুর সৎবিম্ব। কি বিম্ব? সৎবিম্ব। আর এটা হচ্ছে অসৎবিম্ব। কোনো বস্তু থেকে আগত আলোক রশ্মি কোনো পৃষ্ঠে বাধা পেয়ে প্রতিফলিত হওয়ার প্রতিফলিত রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসিত হচ্ছে বলে মনে হয়, প্রতিফলিত রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা হবে অসৎবিম্ব। কি বিম্ব? অসৎবিম্ব। অর্থাৎ সরাসরি মিললে সৎবিম্ব আর সরাসরি না মিললে অসৎবিম্ব। সৎ অসৎ বোঝানোর জন্য আমি আবারও চিত্র আঁকতে হয়েছে। এখন আমি এই প্রশ্নটি প্রমাণ করব। এটা প্রমাণ করার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমাকে এই চিত্রটি আঁকতে হবে। তোমাদের বইতেও দেখবে চিত্রটি আছে। এমন একটি সমতল দর্পণ, তোমরা দেখো এটা কিন্তু সমতল দর্পণ সোজা, এবং এই পৃষ্ঠে প্যারা লাগানো আছে। দর্পণের সামনেও একটি বিন্দু লক্ষ্যবস্তু, একটা বস্তু রাখা আছে। ও থেকে একটা আলোক রশ্মি, তোমরা খেয়াল করো, একটা আলোক রশ্মি ওটি পথে দর্পণে টি বিন্দুতে আপতিত হয়েছে। এই বিন্দুটার নাম ধরছি আমরা টি। ওটি পথে, এই পথে গেছে। এই পথে যেহেতু সে বরাবর গেছে, লম্বভাবে আপতিত হয়েছে, তো লম্বভাবে আপতিত হলে একই পথে প্রতিফলিত হবে। তোমরা একটা টর্চ লাইট নিয়ে দর্পণের সামনে দাঁড়িয়ে দর্পণের মধ্যে টর্চ লাইটটা মেরে দেখবে, একদম সোজাসুজি দেখবে একই পথে আসতেছে। অর্থাৎ লম্বভাবে আপতিত হলে একই পথে ফেরত আসবে। তো তাহলে আমরা কি বললাম? ওটি পথে আপতিত হয়ে টিও পথে প্রতিফলিত হয়। আরো একটা রশ্মি ও পি পথে দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে পি কিউ পথে প্রতিফলিত হয়। তাহলে একটা টিও, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ফি কিউ এটা একটা প্রতিফলিত রশ্মি। এই দুটো রশ্মিকে যেন আমরা পিছনের দিকে বাড়াইলাম, বাড়ানোর পরে দেখো এই দুটো আই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে যার চোখে আলোটা আসবে সে দেখবে যে এখান থেকে আলোটা আসতেছে আই বিন্দু থেকে। তাহলে আই বিন্দুই হচ্ছে ও বিন্দুর একটি কি কি বিম্ব? সৎবিম্ব না অসৎবিম্ব? সংজ্ঞা থেকে তোমরা দেখো এখানে কি প্রতিফলিত রশ্মি সরাসরি মিলছে? প্রতিফলিত রশ্মি পিছন দিকে বাড়াইছে, এটা মিলছে। তাহলে এটা কি বিন্দু? নিশ্চয়ই অসৎবিম্ব। এভাবে প্রশ্ন উত্তরটা যখন লিখবো, এই চিত্র আঁকার পরে আমি আগে চিত্রের বর্ণনাটা দিতে হবে। আমি এতক্ষণ যা বললাম এগুলি চিত্র বর্ণনা, আমি আবারও একটু সুন্দরভাবে বর্ণনাটা বলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। মনে করি এমন একটি সমতল দর্পণ, দর্পণের সামনে ও একটি বিন্দু লক্ষ্যবস্তু, ও থেকে একটি আলোক রশ্মি দর্পণের টি বিন্দুতে টি ও পথে আপতিত হয়ে ও থেকে একটা আলোক রশ্মি দর্পণের টি বিন্দুতে আপতিত হয়ে টি ও পথে প্রতিফলিত হয়। আরো একটা আলোক রশ্মি ও থেকে দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে পি কিউ পথে প্রতিফলিত হয়। এখন পি ও এবং ফি কিউ প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনের দিকে বর্ধিত করলে এরা দর্পণের পিছনে আই বিন্দুতে মিলিত হয়। তাহলে আই হবে ও বিন্দুর একটি অসৎ বিম্ব, অবাস্তব বিম্ব। পি বিন্দুতে পিএন অবিলম্ব, লম্ব আঁকি, তো অবিলম্ব আমরা জানি যেহেতু লম্ব আঁকবো, কিন্তু এটা হয়ে যাবে কি অবিলম্ব, কারণ আমরা প্রথম ক্লাসে বলছিলাম আপতন বিন্দুতে অঙ্কিত লম্বই অবিলম্ব। তাহলে পিএন এখানে কি অবিলম্ব। এই হচ্ছে আমার বর্ণনা। এবার আমরা জ্যামিতি
ভাবে আমরা এটাকে প্রমাণ করব। এবার তোমরা খেয়াল করো, বর্ণনা দেওয়ার পরে খেয়াল করো তোমরা, যেহেতু এটা আপতিত রশ্মি এবং এটা অবিলম্ব, তাহলে এটা কি তোমরা বলো? আপতন কোণ আই। আর এটা প্রতিফলিত রশ্মি, এটা অবিলম্ব, তাহলে এটা কি? প্রতিফলন কোণ আর। প্রথম ক্লাসের কথা নিশ্চয়ই মনে আছে। আর প্রতিফলনের দ্বিতীয় সূত্রের মধ্যে ছিল আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা আমরা প্রতিফলনের সূত্র থেকে জানি, যেটা এখন আমাদের কাজে লাগবে। এবার আসো, বর্ণনা দেওয়ার পরে এবার আমরা গাণিতিক প্রমাণ। যেহেতু এখানে ওটি সমান্তরাল ফিএন, তোমরা খেয়াল করো, ওটি এবং ফিএন এই রেখা যেটা লম্বভাবে আপতিত হয়েছে আমি আগেই বলছি, এবং এটাও লম্ব। যেহেতু এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এই দুইটা কি? সমান্তরাল। এবং তাদের ছেদককে ওপি, ওপি তাদের ছেদক, এবং ওপি ছেদক। তাহলে জ্যামিতিক হিসেবে আমরা জানি দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলো এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে যেহেতু এটা ছেদক, তাহলে কোন 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 সমান হবে? টিওপি কোণ, টিওপি কোণ সমান ওপি এন কোণ, ওপি এন কোণ। অর্থাৎ এই টিক চিহ্নিত, এই টিক চিহ্নিত এই কোণটি এই কোণের সমান। বুঝতে পারছো? আবার আসো, আবার ও টি আই বা ও আই, ও আই রেখা রশ্মি একদম ও আই, এবং এন ফি বা ফিএন, এই পুরো রেখা যদি ধরি এবং পিএন কে, এই দুটো সমান্তরাল, কারণ এটা বরাবর গেছে। এবং তাদের ছেদককে দেখো, আই পি কিউ, আই পি কিউ ছেদক। এবার কিন্তু এই রেখাটা ছেদ করছে, সেই হিসাবে এটা হচ্ছে একান্ত কোণ হিসাবে। সেই হিসাবে দেখো, আমি স্টার চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ সমান অনুরূপ কোণ হিসাবে। এই কোণ এবং এই কোণ, এই কোণের নাম কি? ও আই পি কোণ, ও আই পি কোণ সমান এই কোণের নাম কি? এন ফি কিউ কোণ, এন ফি কিউ কোণ। কি কোণ হিসাবে? অনুরূপ কোণ হিসাবে। যেহেতু এই রেখা এবং এই রেখা সমান্তরাল এবং তাদের ছেদক হচ্ছে আমার আই ফি কিউ, সেই হিসাবে স্টার চিহ্নিত এই কোণ এবং এই কোণ দুইটা কোণ সমান। কিন্তু কিন্তু প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা কি জানি? এই টিক চিহ্নিত এবং স্টার চিহ্নিত এই দুইটা তারকা চিহ্নিত এই দুইটা কোণ, একটা প্রতিফলন কোণ একটা প্রতিসরণ কোণ, এই প্রতিফলন কোণ, একটা আপতন কোণ একটা প্রতিফলন কোণ, এই দুইটা কোণ কি? সমান। আমরা লিখবো কিন্তু ও ফি এন কোণ সমান এন ফি কিউ কোণ, এন ফি কিউ কোণ। কি হিসাবে লিখলাম? প্রতিফলন সূত্র অনুযায়ী আপতন কোণ সমান প্রতিফলন কোণ। যদি এই কোণ এই কোণের সমান হয়ে থাকে, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান আমরা লিখছিলাম, এবং এই কোণ যদি এই কোণের সমান হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই কোণ এই কোণের সমান। অতএব টি ও ফি কোণ সমান টি আই ফি কোণ, টি আই ফি কোণ, এই দুইটা কোণ সমান। এই দুইটা কোণ যদি সমান হয়ে থাকে, তাহলে এই টিক চিহ্নিত এবং এই তারকা চিহ্নিত এই দুইটা কোণও সমান। বুঝতে পারছো তো? এবার আসো, এখন ত্রিভুজ ও টি ফি
ও ত্রিভুজ, এই ত্রিভুজটা এবং এটা এম আই ফি, এই দুটা কি ত্রিভুজ বলতো? দুইটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? কেন সমকোণ? মানে আমরা আগেই বলছি এটা লম্বা বা আপেক্ষিত হয়েছে। যদি এটা লম্বা বা আপেক্ষিত থাকে এটা সমকোণ। আবার এটা তো বরাবর গেছে, এটাও লম্বা, এটাও সমকোণ। তাহলে দুইটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে, দুইটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ দ্বয়ের মধ্যে খেয়াল করো এই কোণ টি ও পি কোণ, টি ও পি কোণ সমান, এই যে আমরা এখানে পাইছিলাম টি আই ফি কোণ, এই কোণের সমান। আর টিপি কি? টিপি সমান, টিপি কি বাহু? সাধারণ বাহু। টিপিটা কি বাহু? সাধারণ বাহু। তাহলে দুইটাই সমকোণী ত্রিভুজ মানে একটা একটা কোণ সমান, আবার এই কোণ এই কোণের সমান, আবার এটা সাধারণ বাহু। আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি একটির দুটি কোণ এবং একটি বাহু যদি অপর ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম। অতএব ত্রিভুজ ও টি ফি সর্বসম ত্রিভুজ এম আই ফি, দুইটা ত্রিভুজ সর্বসম। যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয়েই থাকে তাহলে নিশ্চয়ই এই বাহু সমান এই বাহু। অতএব টি ও সমান টি আই সর্বসম যেহেতু, তাহলে এই বাহু সমান। এই বাহু সমান হলে এই বাহুটা কি? দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব টিও, আর এটা কি? দর্পণ থেকে বিম্বের দূরত্ব। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে একটি সমতল দর্পণ লক্ষ্যবস্তু যত সামনে, বিম্ব ঠিক ততটা পিছনে গঠিত হয়। আর সমতল দর্পণে এটা কোন বিম্ব? কি বিম্ব মনে আছে তোমাদের? প্রথমে বলেছিলাম অসৎ বিম্ব। কি বিম্ব? অসৎ বিম্ব। সমতল দর্পণে সর্বদাই অসৎ বিম্ব গঠিত হয়, কখনো সৎ বিম্ব গঠিত হয় না, অর্থাৎ প্রতিফলিত রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই প্রমাণটা বুঝতে পারছো, তোমাদের বই তো রয়েছে। আমরা কি প্রমাণ করলাম? একটি সমতল দর্পণে লক্ষ্যবস্তু যত সামনে থাকে প্রতিবিম্ব ঠিক ততটা পিছনে গঠিত হয়। এবার তোমার সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে যাই থাকুক, তোমার উচ্চ দক্ষতামূলক প্রশ্ন এসে যদি বলে যে অমুকের বা জরিনার প্রতিবিম্ব দর্পণ থেকে তার ড্রেসিং টেবিল থেকে কতটা পিছনে গঠিত হবে ব্যাখ্যা করো, তখন তুমি এই প্রমাণটা করে এভাবেই প্রমাণ করে শুধু নিচে ফিনিশিং দিতে হবে। যেহেতু সমতল দর্পণে লক্ষ্যবস্তু দর্পণে যতটা সামনে গঠিত হয়, সামনে থাকে, প্রতিবিম্ব ঠিক ততটা পিছনে গঠিত হয়। সুতরাং জরিনা যেহেতু ড্রেসিং টেবিল থেকে 4 মিটার সামনে রয়েছে, তার প্রতিবিম্ব ড্রেসিং টেবিল থেকে 4 মিটার পিছনে গঠিত হবে। বুঝতে পারছো সবাই? এরপরও যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে, আমি আবারও বলি, অবশ্যই আমাকে কমেন্ট অপশনে যে কোনো সমস্যা জানিয়ে দিবা, অথবা আমাকে ইমোতে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে, অথবা আমাকে ফোন করে অবশ্যই সমস্যার সমাধান করে নিবা। সর্বদা আমি প্রস্তুত আছি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর কমেন্ট অপশনে জানিয়ে দিবা কোনো সুবিধা বা অসুবিধা যদি থেকে থাকে। আমি পরবর্তীতে এই অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সারাস্তি অনলাইন স্কুলের কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।